নমস্কার। জেনজি এই একটা ওয়ার্ড শুনলে আমাদের মাথায় কি আসে? বকে যাওয়া একটা জেনারেশন, যাদের দ্বারা কিচ্ছু হবে না। এরা সারাক্ষণই নিজেদেরকে সোশ্যাল মিডিয়ার মধ্যে শো অফ করতে ব্যস্ত থাকে। এটাই আমাদের মাথায় ঘোরে, তাই না? কিন্তু সাম্প্রতিককালে এমন একটা অঘটন তারা ঘটিয়েছে, যেটি দেখে এই ধারণা অনেকের পাল্টে গেছে। আশা করি নেপালের ইনসিডেন্ট কি হয়েছে এটা কম বেশি সবাই জানে। তবুও চলুন একবার জেনে আসি। 2008 সালের 28শে মে এই দিনই নেপালের রাজতন্ত্র থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। আর নেপালে দুটি দল প্রধানত ক্ষমতায় আসে, একটি হলো নেপাল কংগ্রেস এবং একটি হলো নেপাল কমিউনিস্ট পার্টি। এই নেপাল কমিউনিস্ট পার্টির আবার দুটো ভাগ ছিল, একটি ছিল ইউনিফাইড মার্কসিস্ট এবং লেনিনিস্ট এবং আরেকটি ছিল মাওয়িস্ট সেন্টার। প্রধানত এই তিনটি দলই ক্ষমতার ছিল নেপালে। মাত্র তিনজনের হাতেই এই নেপালের ক্ষমতা সবসময় ঘোরাফেরা করেছে। একটি হলেন কেপি ওলি, শের বাহাদুর দেওবা এবং পুষ্পকমল দাহাল। নেপালের সরকার সাম্প্রতিককালে একটি বিল নিয়ে আসেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য। কি বলা হয় তাতে? যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম, আমরা জানি অনেক সময় গুজব ছড়ে, তারপর বিভিন্ন রকম ফেক নিউজ ছড়ে। এইসব যাতে না হয় সেই জন্য নেপালের সরকার একটি বিল নিয়ে আসতে চান, যেখানে বলা হয় যতগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তাদেরকে রেজিস্টার করতে হবে। মাত্র গুটি কয়েক অ্যাপ ছাড়া কোনো অ্যাপই রেজিস্টার করায়নি, যার জন্য নেপাল সরকার বাধ্য হয়ে 26টি অ্যাপকে ব্যান করে দেওয়া হয়, যার মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইরকম বড় বড় অ্যাপগুলোও ছিল। আচ্ছা, শুধুমাত্র কি অ্যাপ বন্ধ হওয়ার জন্যই এই এত বড় আন্দোলন? না, একদমই তা নয়। নেপালে করাপশন দিন দিন বেড়ে যাচ্ছিল, তার সাথে বাড়ছিল বেকারত্বের সংখ্যা। নেপালের যে সমস্ত নেতা মন্ত্রীরা ছিলেন, তাদের ছেলে মেয়ে এবং তাদের নাতি নাতনিরা, তাদের জীবনের ঐশ্বর্যের কোনো অভাব ছিল না। আর এই সব কিছুই চোখে পড়ছিল নেপালের জনগণের। তাই তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের লাইফস্টাইলের ছবি বা ভিডিও আপলোড করে প্রতিবাদ জানাচ্ছিল। আর এই জিনিসটাই খারাপ লাগে নেপালের নেতা মন্ত্রীদের। তাই তারা একটি বিল নিয়ে আসেন, যাতে করে এই জিনিসটাকে দাবিয়ে রাখা যায়। আর এইখানেই করে ফেলেন তারা গন্ডগোল। নেপালের জনগণ আরও রেগে যান। কি কারণে? কারণ নেপালে সোশ্যাল মিডিয়াটা শুধুমাত্র যে রিল দেখা বা পোস্ট করার জন্য নয়। নেপালের অন্যতম ব্যবসা হচ্ছে ট্যুরিজম ব্যবসা। আর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তাদের অন্যতম হাতিয়ার ব্যবসা বাড়ানোর জন্য। আর এইখান থেকেই শুরু হয় রাগ। প্রথম কথা, তাদের আওয়াজকে চেপে দেওয়া হচ্ছে। দ্বিতীয় কথা, তাদের ব্যবসায় ক্ষতি করে দেওয়া হচ্ছে। এতদিন ধরে তো তাদের মধ্যে বেকারত্বের জ্বালা যেটা ছিল সেটা তো ছিলই পুষে, তার সাথে এই জিনিসগুলো করে দেওয়ার ফলে তাদের মধ্যে ক্ষোভ যেন আরও উগড়ে উঠেছিল। তাই তারা নেমে এসেছিল রাস্তায়। গত 8ই সেপ্টেম্বর 2025 সালে তারা রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করেন এর বিরুদ্ধে। সুদাং গুরুং নামের একজনই হামি নেপাল প্রতিষ্ঠা করেন এবং তিনি আওয়াজ তোলেন নেপালের এই দুর্নীতির বিরুদ্ধে এবং তিনি কন্ডাক্ট করেন এই আন্দোলনটি। আর এই শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনকে দাবিয়ে দেওয়ার জন্য চালানো হয়েছিল বুলেট, টিয়ার গ্যাস ফাটানো হয়, এর সাথে জল কামানও চালানো হয়। কিন্তু এই ঘটনার ফলে তারা দেবে যায়নি, তারা আরও রেগে গিয়েছিল। কারণ এর ফলে 19 জনের মৃত্যু হয়, যার মধ্যে একজন 12 বছরের বাচ্চাও ছিল। আর এই এতজন মানুষ একসাথে মারা যাওয়ার জন্য যে সমস্ত আন্দোলনকারীরা ছিলেন তারা আরও রেগে যান। আন্দোলনের আকার আরও ভীষণ হয়ে দাঁড়ায়। এই ঘটনার পরেই নেপাল সরকার ব্যান তুলে নেয়, কিন্তু তাতেও কিচ্ছু হয়নি। তারপর নেপালের হোম মিনিস্টার সরে দাঁড়ান, তাতেও কিছু হয়নি। শেষ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রীও সরে যান, কিন্তু তাদের আন্দোলন তাতেও ক্লান্ত হয়নি। নেপালের যে সমস্ত নেতামন্ত্রীরা ছিলেন তাদেরকে সেনা দিয়ে হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। নেপালের প্রধানমন্ত্রী চেয়েছিলেন দেশের বাইরে চলে যেতে, এবং নেপালের যে সমস্ত নাগরিকরা আছেন তারা চান, সবাই চান তার বিচার হোক নেপালে থেকেই। এ তো হয়ে গেল নেপালের কথা। এইবার আসি আমাদের দেশে। একটা কথা ঠান্ডা মাথায় ভাবুন তো, প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, আর এখন নেপাল।
পরপর 3টি দেশে একসাথে সরকারকে এরকম পড়ে যেতে হবে। ব্যাপারটা কেমন একটা টলমলো লাগছে না? একদিক থেকে বলতে গেলে আমাদের দেশের চারপাশে যে সমস্ত আমাদের প্রতিবেশী দেশগুলো আছে তারা কিন্তু কেউই ভালো অবস্থায় নেই। কম বেশি সবারই একটু টালমাটাল অবস্থা, একটু না বলতে গেলে অনেকটাই। আফগানিস্তানেও দেখুন না, সেখানে তালিবানের সরকার আছে, ভারত সরকার তাদেরকে সাপোর্ট করলেও সেখানে দেশটা কিন্তু চালাচ্ছে তালিবানের জঙ্গি গোষ্ঠী। তার উপর পাকিস্তানের তো এই হাল সরকারের। আর উল্টো দিকে আমরা যদি দেখি নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, এই 3টি দেশের সরকার পড়ে যাওয়ার পরে সরকার পাল্টে যাওয়ার ব্যাপারটা কেমন টালমাটাল লাগছে না? কেমন একটা গন্ধ পাচ্ছেন না? আর এরই মধ্যে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বাংলাদেশে আমেরিকান সেনাদের আনাগোনা। কি ভাবছেন? ভুল শুনছেন? একদমই না। বাংলাদেশের চিটাগংয়ে আমেরিকার সেনারা বাংলাদেশের সেনাদের সাথে বিভিন্ন রকম মহড়া চালাচ্ছে। কি ভাবছেন এটা কোনো সাধারণ বিষয়? একদমই নয়, কারণ জিও পলিটিক্সে কোনো কিছুই সাধারণ হয় না। একবার পরপর সাজিয়ে দেখি। প্রথমে বাংলাদেশের সরকার পড়ে যাওয়া, তারপরই কথা হচ্ছিল যে আমেরিকার নাকি এর পিছনে হাত থাকতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প চলে আসেন আমেরিকার গদিতে। তারপর উনি বাংলাদেশকে নিয়ে একেবারে অন্যরকম বিবৃতি দেন। তারপর কি হলো? ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হতে লাগলো। কি জন্য? কারণ তাদের দোষ ছিল তারা রাশিয়া থেকে তেল কিনছে। ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে যদি গ্যাস নেয় সেটাতে কোনো অসুবিধা নেই, কারণ তারা বড় দেশ, বড় দাদা, তারা যা খুশি করতে পারে। কিন্তু ভারত তার নিজের প্রয়োজনে যদি তেল কেনে সেটাতে তাদের দোষ। এর ফলে চোখ রাঙিয়ে দেয় আমেরিকা, ভারতের উপর 25% ট্যাক্স লাগিয়ে দেয়। পরে 25 থেকে আবার সেটা যায় 50-এ। তার আগে অবশ্য ওয়ার্নিং দেওয়া হয়েছিল যাতে তারা তেল না কিনে ভারত যাতে তেল কেনা বন্ধ করে। কিন্তু কেন? আমাদের সাথে তো রাশিয়ার কোনো ঝগড়া নেই, আমরা কি জন্য কিনবো না? আপনারাই ভাবুন না, আপনার প্রতিবেশীর সাথে যদি আপনার ঝগড়া না থাকে কিন্তু অন্য একজনের সাথে ভালো সম্পর্ক আছে, সে এসে আপনাকে বললো না ওর সাথে মিশবি না, ও খারাপ, এই করে ওই করে, কিন্তু এদিকে আপনার যখনই তাকে দরকার পড়ে আপনার প্রতিবেশী সব সময় আপনার পাশে এসে দাঁড়ায়। আপনার বিপদে আপদে যে কোনো সময় আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়িয়ে থাকে। তাই আমেরিকার রোষ এসে পড়ে ভারতের উপর। হ্যাঁ, উপরে উপরে টুইটার চলে, সাম্প্রতিক প্রধানমন্ত্রীর জন্মদিনেও ডোনাল্ড ট্রাম্প উইশ করে, কিন্তু সেটা ওই উপরে উপরে, এতে কিন্তু ছিঁড়ে আর ভিজছে না ঠিকঠাক মতো। কিন্তু ভারতও এখন আর ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই তারা কি করলো? যখনই দেখলো আমেরিকা এইরকম একটা খটোমটো কিছু করবে, তারা সঙ্গে সঙ্গে রাশিয়া এবং চায়নার সাথে গিয়ে হাত মিলিয়ে নিল। তারা তৈরি করতে চাইছে একটা এশিয়ার মধ্যে সুপার পাওয়ার, যেখানে আমেরিকার কোনো দাদাগিরি চলবে না। কিন্তু ওই যে আমেরিকা সব জায়গায় খাঁটি করাটা একটা স্বভাব তাদের, না করলে তাদের যেন শান্তি আসে না। সেই জিনিসটাই এইবার করছে তারা বাংলাদেশের সাথে। তারা বাংলাদেশে এসে সেনার মহড়া চালাচ্ছে। ব্যাপারটা অনেকেই বলছেন স্বাভাবিক বিষয়, তারা আসছেন বাংলাদেশের সেনাদের ট্রেনিং দিচ্ছেন, কিন্তু আমেরিকা কোনো কিছু এমনি এমনি করে না। এর পিছনে তাদের কোনো না কোনো কারণ মিথ্যাত আছে, না হলে তারা ওখানে আসবে। আসলে স্বার্থ ছাড়া তারা কিছুই বোঝে না। 1971-এ বাংলাদেশের যুদ্ধে ভারত তাদেরকে সাহায্য করেছিল, কিন্তু এখন তারা সেসব আর নিয়ে মাথা ঘামায় না, কারণ তাদের ওসব যায় আসে না। তারা এখন বড় দেশ হয়ে গেছে। যে আমেরিকা তাদের বিরুদ্ধে ছিল সেই আমেরিকা এখন তাদের হয়ে গেছে পরম বন্ধু। কিন্তু এই আমেরিকা যে কি বিচ্যুতি মার্কা জিনিস সেটা বোধহয় বাংলাদেশ জানে না। যদি না জানে তাদের বলে দিই, ইউক্রেন আর রাশিয়ার কথাটা মনে আছে তো? রাশিয়ার সাথে ডাইরেক্ট যুদ্ধে আসবে না বলে তারা কি করেছিল? ইউক্রেনকে খোঁচা মেরে ঠেলে দিয়েছিল, বলেছিল যা তোরা যুদ্ধ কর। আর এর ফলে ইউক্রেনের অবস্থা দিন দিন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, রাশিয়া কিন্তু ইউক্রেনকে একেবারে মারেনি, তাদেরকে তিলে তিলে আস্তে আস্তে এখনো মারছে। এই ইউক্রেনের সাথে বাংলাদেশের ব্যাপারটাও অনেকটা কিন্তু সেম। এই ইউক্রেনও ছিল প্রথম রাশিয়ার অংশ, যেমনটা বাংলাদেশ ছিল প্রথমে ভারতের অংশ। পরে ইউক্রেন পুরোপুরি একটা আলাদা দেশ হয়ে যায়, বাংলাদেশও একটা আলাদা দেশ হয়ে যায়। ইউক্রেনের আগে যারা সরকারে ছিলেন তারা সবাই রাশিয়ার সঙ্গে একটা সুসম্পর্ক রেখে চলতেন। ঠিক তেমনই বাংলাদেশে আগে যখন শেখ হাসিনা ছিলেন উনি ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে চলতেন। কিন্তু আস্তে আস্তে ইউক্রেনের যারা জনগণ ছিলেন তারা বললেন না,
রাশিয়ার সঙ্গে আর আমরা যাবো না, রাশিয়ার সাথে থাকবো না, হ্যানা ত্যানা করে তারা ভাবলেন আমরা একটা বেটার কিছু খুঁজবো। তাই তারা রাশিয়াকে ল্যাং মেরে চলে গেলেন আমেরিকার হাত ধরতে, আর সেখানেই করলেন বিপদ। ঠিক যেই জিনিসটাই বাংলাদেশ এখন করছে। তারা ভারতকে নিজেদের শত্রু মেনে নিয়েছে। জানি না তাদের কি পাকা ধানে মই দিয়েছে ভারত, যে তারা ভারতকে এত বড় তাদের শত্রু বলে মনে করে। আমেরিকা ইউক্রেনকে ফুসলিয়ে নিয়ে আসে তাদের দলে। তারা বলে তারা নাকি তাদেরকে নেটোর সদস্য পদ দেবে, আর এই নেটোর সদস্য পদ দেওয়ার জন্য তাদের যে সমস্ত রুলস ছিল, অর্থাৎ নেটোর সদস্য দেশ হতে গেলে যেসব রুলস ছিল সেখানেও তারা চেঞ্জেস নিয়ে আসে শুধুমাত্র ইউক্রেনকে আনবে বলে। না, বাংলাদেশকে নেটোতে যুক্ত করছে না, কিন্তু বাংলাদেশকেও তারা নিজেদের স্বার্থে ব্যবহার করছে। সেই জিনিসটা হয়তো এখন বাংলাদেশ বুঝতে পারবে না, কিছুদিন পরে বুঝতে পারবে তারা কি বড় বাঁশ খেয়েছে। কারণ এই যে বললাম, আমেরিকা কখনোই নিজেদের স্বার্থ ছাড়া এক পা চলে না। যেখানে তাদের ফায়দা থাকবে তারা সেখানেই থাকবে। যখনই তাদের চোখ রাঙানি বা যখনই তাদেরকে কেউ এড়িয়ে চলে যাবে, তাদের যেন চক্ষু শূল হয়ে যায় সেই দেশটি। আর এই ক্ষেত্রে ভারতকে তারা সেই রকমভাবেই দেখছে। আর এই ফুসলানোর পর কি করেছিল, ইউক্রেনকে বলেছিল যাও তোমরা যুদ্ধ করো, আমরা তোমাদেরকে অস্ত্র দেবো, যা লাগে তাই দেবো। এর ফলে ক্ষতিটা কাদের হয়েছিল? ইউক্রেনে। আমেরিকার কিচ্ছু হয়নি। ওরা নিজেদের অস্ত্র বিক্রি করে গেছে, নিজেদের যা চাল ছিল সেই মতো চলে গেছে। ঠিক বাংলাদেশকেও এইভাবে ইউজ করবে। আমেরিকার এই চালবাজি যত তাড়াতাড়ি বুঝবে বাংলাদেশ, তত কিন্তু তাদের জন্য ভালো। হ্যাঁ, এবার বাংলাদেশে অনেকের আছেন যারা বলছেন না আমরা এখন আর ভারতকে ভয় পাই না, আমাদের পাশে আমেরিকা আছে। তাদের জন্য শুধু একটা কথাই বলতে চাই, ভারত কিন্তু সবটা দিচ্ছে, তাদের চোখ কিন্তু চারিদিকে আছে, সে সবই চোখে পড়ছে যা বাকিদের চোখে পড়ছে না। হ্যাঁ, এখন অনেকে আছেন যারা বলছেন মায়ানমারের জন্য নাকি তাদেরকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ মায়ানমারে যে অবস্থা চলছে সেই জন্য নাকি বাংলাদেশের সেনাদের প্রস্তুতির এই যে ব্যাপারটা, এই মহড়াটা নাকি চলছে। কিন্তু কেউ অতটাও পাগল না। শুধুমাত্র মায়ানমারের জন্য না, ভারতের বিরুদ্ধেও তাদেরকে যে উস্কানো হচ্ছে সেটা কিন্তু ঠান্ডা মাথায় বোঝা যাচ্ছে। এদিক থেকে একটা কথাই বলতে চাই, ভারত কিন্তু এখন অনেকটা বেশি সজাগ। তারা জানে তাদের কি করতে হবে, কি করা উচিত, না করা উচিত। আসলে কি বলুন তো, আমেরিকা না কখনোই কারোর প্রগতি দেখতে পারে না। কেউ যে তাদেরকে ছাপিয়ে যাবে সেই জিনিসটা তাদের সহ্য হয় না। ছাপিয়ে যাওয়া মানে হচ্ছে অর্থনীতি স্ট্রং করা, আর যখনই অর্থনীতি একটা দেশে স্ট্রং হয়ে যাবে তার ফলে কী হবে, ওই আমেরিকার দাদাগিরি এইরকম হয়ে যাবে। সেই জন্য তারা সবসময় চায় বাকি দেশগুলোকে এইরকম পিছিয়ে দেওয়ার জন্য। ঠিকই, কেন বলছি? কারণ সাম্প্রতিককালে যদি আমরা স্ট্যাটিস্টিক দেখি কয়েকটি জায়গায়, ভারত কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আগের থেকে অনেকটা উন্নতি করেছে, কিন্তু তাদেরকে আটকানো যাচ্ছে না। তারা আমেরিকার কথা শুনছে না। ভারত তারা আমেরিকার কোনো ব্যান মানছে না। নিজেদের একটা ওপিনিয়ন তৈরি করে নিজেদের মতো করে দেশটাকে চালাতে চাইছে। আর এইখানে আমেরিকার রাগ, কেন তাদের কথা শোনা হবে? আরে ভাই, কেন বুঝবো? আমাদের দেশ, আমরা বুঝবো আমরা কিভাবে চালাবো না চালাবো, এতে তোমাদের কি? ওই যে বললাম, অন্য দেশ এগিয়ে গেলে যে তাদের পিছিয়ে পড়তে হবে, সেই জন্য এটাই হচ্ছে উপায়। অন্য দেশকে যদি তুমি পিছিয়ে না ফেলতে পারো, অর্থাৎ তাদের যদি ইকোনমিক্সে বা ব্যবসার দিক থেকে হারাতে না পারো, কি করবে? তাদেরকে অন্য দিকে ব্যস্ত করে দাও। এটাই হচ্ছে তাদের স্ট্র্যাটেজি, যার জন্য তারা পাকিস্তান এবং বাংলাদেশ দুজনকেই মদত দিচ্ছে, সুড়সুড়ি দিচ্ছে। হ্যাঁ ঠিকই, পাকিস্তানকে সুড়সুড়ি দিচ্ছে, যাও যাও যুদ্ধ করো। আর যখনই একটা দেশ নিজের ডেভেলপমেন্টের বদলে সিকিউরিটি নিয়ে বেশি চিন্তা করবে, অবভিয়াসলি সেটা এফেক্ট পড়বে আমাদের ইকোনমিক্সে। আমরা যদি 10 টাকা ইনকাম করি, সেই 10 টাকার যদি আমরা ডেভেলপমেন্টে না লাগিয়ে যদি আমরা নিজেদের সিকিউরিটিতে লাগাই, সেটা কিন্তু আদতে আমেরিকার না। ইন্টারনাল পলিটিক্সে যাই হয়ে যাক না কেন, জিও পলিটিক্সে আমাদের সবাইকে এক হয়ে দাঁড়াতে হবে, আর তাহলে রুখে দেওয়া যাবে এই সমস্ত কনস্পিরেসিগুলো। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।